সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের ৩৯৫তম পর্বে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা, সুখ, দুঃখ, হাসি, কান্না এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং চেষ্টা করি সবসময় প্রবাস থেকে পাঠানো আমাদের প্রতিনিধিদের নানা ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি। আমরা আজ দুজন অতিথিকে এনেছি, একজন ইউরোপের এবং আরেকজন মধ্যপ্রাচ্যের। যদিও তারা বিনিয়োগ ব্যবসার সাথে জড়িত এবং এই কারণে বাংলাদেশ এবং তাদের স্ব বিদেশে অবস্থান করেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান প্রান্তে আছেন মোয়াজ্জেম হোসেন আনোয়ার, তিনি সৌদি প্রবাসী ব্যবসায়ী, এবং আমার বাম প্রান্তে আছেন ইকরাম ফরাজি, তিনি চেয়ারম্যান নেক মানি ট্রান্সফার লিমিটেড ইউরোপ। গোটা ইউরোপ জুড়ে নেক মানি ট্রান্সফারের একটি বিস্তৃত নেটওয়ার্ক আছে, আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি, সেই তথ্যগুলো দিয়েছি। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমে মোয়াজ্জেম হোসেন আনোয়ার, আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। এটি হচ্ছে বিজয়ের মাস, সেই মাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বিজয়ের মাসের ব্যাপারে যদি কিছু বলতে চান, আপনি একটু উপস্থাপন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরোজ ভাই, অনেকদিন পরেও আবার এই মহান মাসেই আমাকে আমন্ত্রণ করার জন্য আসলে প্রবাসীর মুখ তথা বাংলা ভিশনকে, কলা কৌশলী থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাসেই সর্বপ্রথম যাকে স্মরণ করতে হয়, যার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে উত্তরোত্তর তার বংশধরদের সকলের সাফল্য কামনা করি। আর এই মাসটা এমন একটা মাস, যে মাসে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। বাঙালিরা সেই 25শে মার্চ কালো রাত্রিতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। সে প্রাণের বিনিময়ের স্বাধীনতার মাসে প্রকাশ্যে এমন একটি ইলেকট্রনিক্স মিডিয়া, যা বিশ্বে আপনাদের প্রশংসিত, এত প্রশংসা করি আমরা যারা প্রবাসে থাকি। প্রবাসীর মুখ এমন একটি অনুষ্ঠান যে প্রবাসী বাঙালিদের হৃদয়ে হৃদয়ে আপনারা পৌঁছে গেছেন। সেজন্য আবারও বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিজয়ের মাসে আমরা আবারও আরেকটা বিজয় অর্জন করতে চাই। এই মাসেই আবার একটা প্রতিজ্ঞাও করতে চাই প্রবাসীরা, যেমন 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তেমনিভাবে আমরাও প্রবাসীরা অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধে নেমেছি। আর এই মাসে আমাদের এই হোক প্রতিজ্ঞা, সকল প্রবাসীরা মিলে যেন বাংলাদেশকে অর্থনৈতিক মুক্ত করে আনতে পারে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। ইকরাম ফরাজি, আপনিও যদি উপস্থাপনা করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে। বিশেষ করে প্রবাসীর মুখ আমাদের প্রবাসীর একটা অন্তরের একটা প্রোগ্রাম। আমরা সবসময় অপেক্ষা করি যে কবে নাগাদ আপনাদের এই প্রোগ্রাম হবে। আমরা যারা প্রবাসী আছি, যে প্রায় 1 কোটির উপরে জনসংখ্যা, তো আমাদেরকে নিয়ে আপনারা ভাবতেছেন, আমাদের কথা বলার সুযোগ করে দিচ্ছেন এবং আমাদের সুখ দুঃখ আপনারা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতেছেন। এই জন্য আসলে প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। আমরা প্রবাসীরা দেশ যখন বিদেশে থাকি, আপনারাও দেখছেন, আমরা দেশকে যত বেশি ভালোবাসি, দেশে আসলে দেশের লোক যারা আছে তারাও দেশকে নিয়ে অত ভাবে না। যারা আমরা বিদেশে আছি, আমরা দেশকে নিয়ে যত ভাবি, যত চেষ্টা করি। এই জন্য ধন্যবাদ যে আমাদের কথা আপনাদের মাধ্যমে প্রকাশ করার জন্য। জি, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি দীর্ঘদিন, আমরা জানি যে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, সেখানে আপনি চাকরি করেছেন, ব্যবসা করেছেন, এবং আপনার পরবর্তী যে প্রজন্ম, আপনার এখন ছেলেরাও ব্যবসা করছেন সৌদি আরবে। এই যে আপনি করলেন এবং এখন আপনার ছেলেরা করছে, এই যে দুই প্রজন্মের যে পার্থক্যটা বা তাদের যে স্ট্রাগলটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আলহামদুলিল্লাহ, সৌদি আরবে যারা আমরা আছি
বিশ্বাস করেন আমরা তো বাঙালিরা প্রায় 1 কোটির উপরে প্রবাসে আছি, তার মধ্যে সবচাইতে বেশি বাংলাদেশি আমরা বসবাস করতেছি সৌদি আরবে। সেখানে প্রায় এখনো 30 লক্ষের উপরে আমরা আছি। তো কেউ কেউ আমরা সকলে এইভাবেই গেছি ওখানে চাকরি করার উদ্দেশ্যে। আসলে সৌদি আরবে নিজের নামের উপরে কোনো ব্যবসা করা যায় না। ওখানে একজনের স্পন্সর মানে কফিলের নামের উপরে ব্যবসা করা লাগে। সেই ক্ষেত্রে আমরা ভালো করি নাই তা না, অনেকেই আমরা ভালো করেছি এবং কিছু কিছু সৌদি লোকদের সাথে আমরা কিছু প্রতারিত হয়েছি, কিছু কিছু লোক। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেকেই ভালো কিছু করেছি। যেমন আমার আমলটা আমি প্রথম জীবনে কয়েকবারই ব্যবসা করতে যাইয়া কফিলের কারণে হোক অন্যান্য কারণে হোক একবার উঠছি আরেকবার মার খাইছি। কিন্তু এখন আমি যখন সাকসেস হয়েছি, এই মায়ের খাইছি, উন্নয়ন করছি, এইভাবে করতে করতে আমার ছেলেরা এগুলি ফলো করছে, করতে করতে তারা এখন আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখনো ভালো আছে। আপনার 2 ছেলে? আমার 2 ছেলেই ভালো আছে, 2 ছেলেই ওখানে ব্যবসা করে, এরাও ভালো আছে, আমিও যাওয়া আসার মধ্যেই আছি। আমরা বন্ধ করি নাই, কারণ সৌদি আরবে আল্লাহর দেশ, তো পৃথিবীটা হলো আল্লাহর দেশ। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ সৌদি আরব, এত ভালো দেশ, এত পবিত্র মাটি, সেখানে আমাদের ইচ্ছা হয় যাইতে। যারা ব্যবসা করি, যারা আছি ওখানে তো যাই মক্কা মদিনার টানে, আর যারা এখানে আছি তারাও মক্কা মদিনার টানে, ইউরোপে যারা থাকে তারাও মক্কা মদিনার টানে আসতে চায়। কিন্তু ওখানে আলহামদুলিল্লাহ এত ভালো দেশ, দেখেন আমাদেরকে ওরা বারবার কিন্তু সুযোগ দিছে। গত 2013 সালে আমাদের 6 লক্ষ লোক তারা বৈধ করে নিছে। এখন আবার কিছু লোক অবৈধ হয়ে গেছে, এখন সুযোগ দিছে যে তোমরা ইচ্ছা করলে তোমরা টিকিট কেটে আবার দেশে চলে যেতে পারো। তারা আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু একটাই সমস্যা, আমরা ওইখানে নিজের নামের উপরে কোনো ব্যবসা করতে পারি না। আমি একটু ইকরাম ফরাজি, আপনার নেক মানি ট্রান্সফারের বিষয়টা আমরা জানি, আপনি যদি আবারও ব্যাখ্যা করেন আপনারা কিভাবে কাজগুলো করেন সারা ইউরোপ জুড়ে। আসলে আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত, আপনি জানেন। তো আমরা 2003 সাল থেকে প্রথম এই বিজনেসটা আমরা ইটালি থেকে শুরু করি। এখন আলহামদুলিল্লাহ ইউরোপের যে 29টা দেশ আছে, সবগুলি দেশে আমাদের সার্ভিস আছে। আমরা যুগের সাথে তাল মিলিয়ে যে রেমিটেন্স বিজনেসটা, যে মানুষের হাতের নাগালে মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, তারপর আমাদের প্রায় আপনি জানেন 600-র উপরে ব্রাঞ্চ আছে হল ইউরোপে। আলহামদুলিল্লাহ গত 3 বছর যাবৎ আমরা বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স কোম্পানি হিসাবে বাংলাদেশ ব্যাংকের থেকে অ্যাওয়ার্ড দিচ্ছে। সেখানে গভর্নর এবং অর্থমন্ত্রী মহোদয় থাকে। আমাদের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। আমরা খুব শীঘ্রই জাপানে যাচ্ছি, সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া এবং ইউএসএ। তা ফুললি বেশ অনেকগুলো জায়গায় আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা না থাকার কারণে প্রবাসীরা অর্থ পাঠাতে অসুবিধা বোধ করে, বিশেষ করে তার মধ্যে সাউথ আফ্রিকা অন্যতম। সেই বিষয়টা কি মাথায় রেখে আপনারা কি করছেন? আমরা ওই সাউথ আফ্রিকার বিষয়টা মাথায় রেখে ওখানে আমাদের প্রায় 2 লক্ষের উপরে প্রবাসী বাংলাদেশি আছে। সেই কথা মাথায় রেখে আমরা প্রবাসীদের কথা চিন্তা করে আমরা সাউথ আফ্রিকা অলরেডি আমাদের কার্যক্রম অফিসিয়াল চলতেছে। আশা করতেছি এই বছরের ভিতরে আমরা সেখানে যত বাংলাদেশি আছে আমাদের মাধ্যমে বৈধ পথে বাংলাদেশে এবং সর্বোচ্চ কবে থেকে শুরু হতে পারে আপনাদের কার্যক্রম? আমরা আশা করতেছি এটা জুলাই আগস্ট থেকে আমরা অপারেশনে যেতে পারবো। জোহানেসবার্গ না কেপ টাউনে? আসলে আমরা এটা হলো, আমরা যখন হেড অফিস থাকবে জোহানেসবার্গ এবং আমরা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেটওয়ার্ক এজেন্ট থাকবে। আমরা এইটা এবং তারা এবং ঘরে বসেও মোবাইল অ্যাপসের মাধ্যমেও টাকা পাঠাইতে পারবে, সেই ব্যবস্থাও আমরা। এতে কি কোনো বৈধতার কোনো বিষয় নেই? হ্যাঁ, বৈধতা তো অবশ্যই বৈধ। ওখান থেকে মোবাইল, এটা হলো ডিজিটালের সাথে আপনার ডিজিটালটাকে রেমিটেন্সে অ্যাড করা। ওখান থেকে মোবাইল মাধ্যমে পাঠাক এবং সরাসরি আমাদের এজেন্টরা এসে পাঠাক, এটা সম্পূর্ণ বৈধভাবে বাংলাদেশে বৈধভাবেই ঢুকবে। অনেকে এটাকে হুন্ডি হিসেবে আখ্যায়িত করে কেন? আসলে হুন্ডিটা সম্পূর্ণ আলাদা। এটা হলো যেটা যাদের মানি ট্রান্সফারে বৈধতা নেই যারা করে, এবং যারা ওখানে যে কোনো ব্যক্তির মাধ্যমে টাকাটা দেয়, এখান থেকে পাস করে, এটা হলো
হুন্ডি হলো ওখান থেকে নেয় আর এখানে পাঠায় না, এখানটা ডিস্ট্রিবিউট করে যারা তাদের যারা এখানটা এইভাবে বিভিন্ন মাধ্যমে ডিস্ট্রিবিউট করে, ওইটা হলো হুন্ডি। আর যারা আপনার যেমন মোবাইল ওয়ালেট দিয়ে পাঠাইতে হলে তাকে হয় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে হবে আমাদের অ্যাকাউন্টে, অথবা তার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পাঠাইতে হবে। আর যদি সে ক্যাশ পাঠাইতে চায় তাহলে আমাদের যে কোনো এজেন্টে যেতে হবে। এই পদ্ধতিতেই রেমিটেন্স আসে। আচ্ছা, আমি একটু, আপনি বলছিলেন ব্যবসার কথা, আমরা জানি যে সেখানে ছোটোখাটো অনেকগুলো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ এবং অনেকে ব্যবসাটা গুটিয়ে চলে আসছে, এই পরিস্থিতিটা কেন সৌদি আরবে? জি, এই কথাটা একটা ভালো প্রশ্ন করছেন। আসলে সৌদি আরবে ছোট ছোট ব্যবসাগুলি গুছিয়ে চলে আসতেছে, এটা সবগুলি কথা সত্য নয়। এটার মধ্যে কিছু কিছু ব্যবসা আছে যেটা সৌদি গভর্নমেন্ট তাদের কিছু বেকার লোকদেরকে কাজে লাগাইতে চাচ্ছে, যেটা আমরা অবৈধভাবে করতেছি। যেমন ধরেন একটা ছোট একটা মুদি দোকান দিছি ছোট, এটা আমাদের এখতিয়ারে নাই, মানে প্রবাসীদের করার জন্য এটা কোনো তাদের লাইসেন্স নাই। তো সেটা যেমন এই মুদি দোকানটা একটা সৌদি চালাইতে পারতেছে এবং সৌদি গভর্নমেন্ট চাপ সৃষ্টি করতেছে যে আমার দেশের লোকগুলি বেকার না থেকে তারা কাজে লাগুক। এই জন্য এই কারণে কিছু কিছু ব্যবসার হয়েছে। যেমন গার্মেন্টস আইটেমের উপরে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই, এটা আরো বাড়তেছে গার্মেন্টস আইটেমের উপরে ব্যবসাটা। যেমন আমাদেরকে তারা এখন অন্যান্য ব্যবসার সুযোগ দিচ্ছে, যেমন তারা ফ্ল্যাট করার সুযোগ দিচ্ছে, তারা আমাদেরকে এখন ওই অ্যাপার্টমেন্ট ব্যবসা করার সুযোগ দিচ্ছে। তারা তো দিচ্ছে, একটা নিচ্ছে একটা দিচ্ছে, এরকম নাই। আর যে কথাটা ওই হুন্ডির ব্যাপারটা একটু বলতে হয় আমাকে, যেমন হুন্ডি কেন বা হুন্ডি করে এবং কেন আমরা হুন্ডিতে আসক্ত হই, এটার কারণ হলো সৌদি আরবে একটা লেবার বেতন হলো 800 টাকা বা 1000 টাকা, 1000 রিয়েল। তো এটা কত হলো তার 10,000 বা 20,000 টাকা এরকম। তো আমরা এর চেয়ে বেশি কামাই কিভাবে? একটা যদি লেবার তার নির্ধারিত সময়ে কাজ করার পরেও পার্ট টাইম কিছু কাজ করে, তারপরে সে টুকটাক কিছু ব্যবসা করতে পারে, করে এই যে টাকাটা সে রুজি করে, এই টাকাটা গভর্নমেন্ট লতে সৌদি আরবের হিসাবে যে আমরা আকামায় টাকা পাঠাইতে পারবো মাসে 1 লাখ, কিন্তু আমার ইনকাম হয়ে গেল এখন 4 লাখ। আমরা এটা কি করে আনবো টাকাটা? আমরা তো যাইয়া পারি না, আমরা এজেন্টেও যাই। যেমন ওই মানি এক্সচেঞ্জ একটা ছিল যে আল আমুদি, এটা বন্ধ হয়ে গেছে। এরকম আরেকটা ছিল টেলিমানি, এটাও প্রায় বন্ধের পথে, কারণ ওরাও আমাদের সাথে আতাত করে কিছু টাকা অন্যভাবে পাঠাইছে বাংলাদেশে। আসার পরে আমরাও বাংলাদেশে আইসা কেউ জায়গা জমি কিনছি, বাড়িঘর করছি, করার পরে ইনকাম ট্যাক্স আইসা বলছে যে তোমার ব্যাংকে আসছে এত টাকা, তুমি এত টাকা পাইলা কই? এগুলির জবাব দিতে দিতে আমাদের হিসাব হয়েছে যে আপনারা দেখেন আমরা কিভাবে টাকাগুলি আনছি, বিদেশে এত টাকা কামাইছি, আপনাদের মন্ত্রীরা যায়, মিনিস্টাররা যায়, সবারে আমরা সম্বর্ধনা দিই, সকলের সাথে দেখা হয়। যেমন 2003 সালে বিএনপি ক্ষমতায়, আমরা তখন প্রবাসীরা একটা প্রস্তাব করছিলাম যে প্রবাস থেকে আমরা এত রিমিটেন্স দিই সারা বিশ্বে, এখন আমার একটা দেশের লোক মারা যায় এখানে, এই প্রবাসী লাশটা নিতে পারি না, আমরা কষ্ট হয়, এবং লাশটা কিভাবে নেবে? এবং আমাদের তখনকার একটা হিসাব ছিল, আমরা একটা বাংলাদেশ ব্যাংক থেকে দেখছিলাম প্রবাসীদের রিমিটেন্সের থেকে যে ইয়েটা প্রফিটটা ছিল, এটা 3,500 কোটি টাকা জমা ছিল বাংলাদেশ ব্যাংকে। তখন আমরা বলছিলাম এটা তো আমাদের টাকা, তাইলে আমাদের একটা লোক যদি মারা যায়, এই লোকটা যাওয়ার সাথে সাথে বাংলাদেশে আমরা মিনিমাম 5 লাখ টাকা দাবি করি, এটা আমাদের করবেন। সেই দাবি করতে 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 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আলহামদুলিল্লাহ এই জননেত্রী শেখ হাসিনা এটা বাস্তবায়ন করছে। তাও 5 লাখ না, 3,35,000 টাকা, যেটা যে দেশ থেকে একটা লোক মারা যাবে সে বাংলাদেশে আসবে, সাথে সাথে এয়ারপোর্ট থেকে 35,000 টাকার একটা চেক দিয়ে দেয়, আর বাকি টাকাটা মিনিস্ট্রি থেকে একটা কাগজ জমা দিয়ে উঠে নিতে হয়। তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌদি আরবের দাবি ছিল, আমাদের দাবি ছিল, আমরা এটাও পাইছি। তো সৌদি আরবে যতটুকু একটা জিনিস আমাদের খারাপ হয়েছে, কোনটা? যে নারী কর্মী দেওয়াটা আমাদের বেশি ভুল হয়ে গেছে। এই ভুলটা সংশোধন করাটা এই গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্টের কাছে এটা প্রতিদিনই
খবর আসতেছে, ইন্টারনেটে আসতেছে, সব আসতেছে। আলহামদুলিল্লাহ, যদি নষ্ট হচ্ছে এবং কষ্টও পাচ্ছে, ভাবমূর্তি তো নষ্ট হয়েছেই আমাদের, তারপরে কষ্টও পাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমি যা হিসাবে দেখতেছি, খুব সহসায় গত 2008 সাল থেকে ধরেন 14 সাল পর্যন্ত যে বাঙালিরা সৌদি আরবে যেভাবে ইনকাম করেছি, খুব সহসায় আবার সেই রাস্তায় চলে আসবে ইনশাআল্লাহ। একটা সুখবর দিলেন। দর্শক, আমরা এই পর্যায়ে আমরা দেখে আসি প্রবাস থেকে পাঠানো কয়েকটি প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানে বসবাসরত 8 লক্ষ বাংলাদেশি বিভিন্ন পেশায় ও ব্যবসা বাণিজ্যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। মোটর মেকানিক্সের কাজ থেকে শুরু করে কৃষি শ্রমিক, বিভিন্ন পেশায় প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বের সঙ্গে কর্মরত আছেন। এসব ব্যবসার পাশাপাশি ইলেকট্রনিক্স, গেমস অ্যান্ড টয়েসের ব্যবসায়ও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন বাংলাদেশিরা। 1966 থেকে ব্যবসা শুরু করছি, তো আলহামদুলিল্লাহ এখন আমার 4টা আছে ব্রাঞ্চ। আলহামদুলিল্লাহ আমরা 3 জন কর্মচারী আছি। আচ্ছা, অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে প্রায় 12 বছর ধরে এখানে কাজ করতেছি। তেমন সুযোগ সুবিধা চালু হয় তাহলে অবশ্যই আমাদের ইচ্ছা আছে যে ইন ফিউচারে আরো নিজেদের ব্যবসা করার, কারণ এক্সপেরিয়েন্স আছে ভালো। এদের অনেকেই এ ব্যবসায় একজন কর্মী হিসেবে শুরু করলেও কর্মপ্রচেষ্টা ও নিষ্ঠার গুণে মালিক হয়েছেন। অনেকে আবার একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ করেছেন। 80-র দশকে আবুধাবির ওল্ড সুক হতে যাত্রা শুরু করে বর্তমানে হামিদ সেন্টার, হামদান সেন্টার, মদিনা জায়েদ শপিং মল সহ নানা জায়গায় ব্যবসা প্রসারিত করেছেন। গত 6.5 বছর ধরে ইউএইতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় তাদের ব্যবসাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জোরালো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ সংকটের দ্রুত সমাধান চান প্রবাসীরা। যদি ভিসা বাংলাদেশের খোলা হয় তাহলে আরো অনেক বিজনেস হবে। বাংলাদেশের ভিসা থাকলে তো আরো ব্যবসা প্রতিষ্ঠান আরো বাড়তো, কর্মসংস্থান বাড়তো। 2-3টা তো ব্রাঞ্চ করবে, 2-3টা করলে মনে করেন 15-20 জন তো মানুষ এমনি লাগবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সাফল্যের একটি অনন্য মাইলফলক রচিত হয়েছে ইলেকট্রনিক্স, গেমস ও টয়েস ব্যবসায়। এই ব্যবসায় প্রতিবন্ধকতা হচ্ছে বাংলাদেশিদের ভিসা সংকটজনিত সমস্যা। এই সমস্যার যত তাড়াতাড়ি সুরাহা হবে, প্রবাসীরা ততই উপকৃত হবেন। জাহাঙ্গীর কবির বাপ্পি, বাংলা ভিশন। ঘূর্ণায়মান শিকে কয়লার উনুনে ভিন্নভাবে প্রস্তুত হচ্ছে আস্ত মুরগি। সুস্বাদু এ খাবারের নাম চিকেন গ্রিল। অস্ট্রেলিয়ার সিডনিতে মুখরোচক এ খাবারে বেশ জনপ্রিয় দ্য পেনরিথ চিকেন রান নামের এ রেস্টুরেন্ট। ইরানের বিখ্যাত চারকোলের সাথে দেশীয় ঝাল টকের আদলে খাবারের স্বাদে আছে ভিন্নতা। বাহারি সালাদ এবং সসেও দেখা যায় মুনশিয়ানা। আরও আছে ভিন্ন ভিন্ন বার্গার, সি ফুড, কিডস মিল, ডেজার্ট ও বেভারেজ। এ রেস্টুরেন্ট প্রসঙ্গে এত কিছু বলার কারণ সিডনির অদূরে পেনরিথ এলাকায় অবস্থিত এ রেস্টুরেন্টের কর্ণধার একজন বাংলাদেশি। সিডনিতে এমন সফল উদ্যোক্তা নেহায়েত কম নয়। নিজেদের বৈশিষ্ট্য সবার চেয়ে কেন আলাদা তা বোঝালেন রেস্টুরেন্টটির কর্ণধার। মূলত যে ফ্লেমটা তৈরি হয় এটা টেস্টটা ডিফারেন্ট, কোনো ফ্যাট থাকে না, ফুললি ফ্যাটলেস হয় এবং অলমোস্ট 50-60 মোর অ্যাবাউট 100 কিলোমিটার থেকে পিপল ড্রাইভ করে এখানে আসে বেসিক্যালি চারকোলের জন্য। আমাদের কাস্টমাররা যারা আছে 5-6-7 ইয়ার্স ধরে আসে, এরা এটাই চায় যে মোস্ট হেলদি ফুড, এই জন্যই মেনলি এখানে আসে। এটা মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট। আমাদের আরও ডিফারেন্ট কিছু মেনু আছে, বাট মোস্ট পপুলার হলো আমাদের চারকোল, যেহেতু চারকোল চিকেনের নামই এটা নামকরণ করা হয়েছে, চিকেন আর পেনরিথ। আপনারা যদি যান দেখতে পারেন ফুড। মূলত স্থানীয় অস্ট্রেলিয়ান ও সিডনির বাংলাদেশিদের লক্ষ্য করে গড়ে ওঠে রেস্তোরাঁটি। মূল শহর থেকে ড্রাইভ করে শখে অনেকে আসেন চারকোলের খাবারের খোঁজে, আর তাই দেশীয় ঘরানার আতিথেয়তায় মেতে ওঠেন এখানকার স্টাফরা। এখানকার ফুড বলতে আমাদের মেইনলি হচ্ছে চারকোল চিকেন। এখন চারকোল চিকেনের সাথে যে খাবারগুলো বেসিক্যালি যাচ্ছে তা হলো আমাদের গার্লিক সস। এখানে চারকোল চিকেন এবং গার্লিক সসটা অনেক অনেক ভালো। With the plain, some hummus, some salad, pickles, so
and chips. It's beautiful. Friday, Saturday, Sunday. Sometimes it's Thursday. Yeah. নিজ গুণে এ ব্যবসা করিয়েছে 2018 সালের লোকাল বিজনেস অ্যাওয়ার্ড সম্মাননা। এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিনিয়ত খাবারের গুণগত মান ও সুলভ মূল্যের দিকে নজর রাখার কথা জানান স্বত্বাধিকারী। গুগল পেজে আমাদের অনেক রিভিউ আছে, প্লাস আমাদের ওয়েবসাইট আছে, ওন ওয়েবসাইট chickenandpandit.com.au। আমাদের মেনু লগ আছে, পার্টনার, আমরা উবার ইটসের পার্টনার, আমরা ইট নাও এর পার্টনার। অতএব সবগুলো থেকে ফিডব্যাক দেখতে পারেন যে আমাদের ফিডব্যাক মানে কাস্টমার অনেক পছন্দ করে এই ফুডটা। দর্শক, আমরা দেখলাম রিপোর্টগুলো, সুন্দর সুন্দর রিপোর্ট। আমাদের প্রবাসীদের নানা প্রান্তের প্রবাসের নানা প্রান্তের যে উদ্যোগগুলো, সেগুলো আমাদেরকে অনেক বেশি আকৃষ্ট করে এবং আমরা উৎসাহিত হই, এবং আমাদের যারা দেশে বা বিদেশে প্রবাসী আছেন তারাও এইসব রিপোর্ট দেখে, প্রতিবেদন দেখে, এই উদ্যোগগুলো দেখে উৎসাহিত হন এবং অনুপ্রাণিত হন এবং সফল হওয়ার চেষ্টা করেন। আমাদের যেমন আমরা আজ দুজন অতিথিকে নিয়ে বসছি, তারাও এক সময় গিয়েছিলেন বলতে গেলে খালি হাতেই, কিন্তু তারা নিজেদের শ্রম, মেধা, পরিশ্রমের এবং সততার গুণে আজকে কিন্তু তারা একটা প্রতিষ্ঠিত অবস্থানে এসছেন। আমি আবার আলোচনায় যাওয়ার আগে আমি একটি স্কাইপ সংযোগ নিতে চাই। আফ্রিকার সেনেগাল থেকে আছেন নুরুজ্জামান ভাই, আপনি আছেন, অনেকদিন পরে আপনাকে পেলাম। কেমন আছেন আপনি? একটু সেনেগালের বিষয়ে যদি একটু আমাদেরকে জানান আবার। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রবাসী মুখের দর্শক শ্রোতা এবং কলা কুশলীদের আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমরা ভালো আছি সেনেগালে যারা থাকি। তো আমার খারাপ লাগে আমার 3 বছর 3.5 বছরের অভিজ্ঞতায় যে বাংলাদেশ থেকে কোনো ব্যবসায়ী এদিকে মুভ করছে না। এখানে চাইনিজরা, এখানে এরা যে হারে ফ্যাসিলিটি দিচ্ছে, জায়গা ফ্রি দিচ্ছে, চাইনিজরা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলতেছে। গার্মেন্টস ফ্যাক্টরি ফরাজি সাহেব আছেন, তুলা উৎপন্ন হয়, নেক মানি নিয়ে যাবেন। এখানে লোকজন বলে যে তুমি তাহলে বাংলাদেশ থেকে, হ্যালো জি বলুন। বাংলাদেশে প্রচুর তুলা উৎপন্ন হয়, হ্যাঁ, এরা তাহলে তুমি বাংলাদেশে এদিকে নিয়ে আসো না কেন? হ্যাঁ, এরা সবাই আমাকে ইনসিস্ট করে যে তুমি বাংলাদেশ থেকে ইনভাইট করো, যেহেতু বাংলাদেশ টেকনোলজিতে ডেভেলপড। এরা কিন্তু খুব ফিল করে বাংলাদেশ সম্পর্কে, কিন্তু এখন গোটা দুনিয়া জানে যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালে অনেক ডেভেলপ করে গেছে আমার মাধ্যমে। আর আমি তো আফ্রিকা কাজ করতেছি, হ্যাঁ, ইন্ডিয়ানরা সবকিছু করতেছে, এখন সবকিছু করতেছে। হ্যাঁ, সোফার দেয়ার লট অফ চান্স। আমি ইনভাইট করবো বাংলাদেশিদেরকে, যদি সুযোগ হয়, হ্যাঁ, তারা আসতে পারে, যে কোনো জায়গায় মুভ করতে পারে, এদিকে চেষ্টা করতে পারে আসলে ব্যবসা বাণিজ্য করার জন্য। তারপরে এখানকার যে মার্কেট, আফ্রিকার মার্কেটগুলি ওপেন, বাংলাদেশি কোনো প্রোডাক্ট এটা কিনা ইন্ডিয়ান প্রোডাক্টে ভরা। আপনার জুতা বলেন, গার্মেন্টস বলেন, ওষুধ বলেন, সবকিছু বাংলাদেশি আমার চোখে পড়ে না এখানে। হ্যাঁ, তো এখানে যে স্কিল, এখানে ইউরোপিয়ানরা ঝুঁকে পড়ছে, আমেরিকানরা ঝুঁকে পড়ছে, চাইনিজরা এখানে ঝুঁকে পড়ছে। তো ফর বাংলাদেশের এটাই চান্স, তারা এখানে বিজনেস করতে পারে, বিজনেসটা ডেভেলপ করতে। এখানে জায়গার দাম, জায়গা অঢেল জায়গা, ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ, বাংলাদেশের চেয়ে অনেক অনেক গুণে ডেভেলপ। আপনি বিশ্বাস করতে পারবেন, যারা এদিকে ভিজিট করে গেছে তারা বলতে পারবে যে আফ্রিকানরা বা আফ্রিকান কান্ট্রিগুলি কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আর কি। জি ধন্যবাদ আপনাকে যে আপনি একটা আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদেরকে। আমার সামনেও দুজন ব্যবসায়ী আছেন এবং আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা অবহিত হলো। নিশ্চয়ই আপনার আহ্বানে তারা সাড়া দেবেন এবং আপনি আপনার সাথে যদি যোগাযোগ করেন নিশ্চয়ই আপনি আরও তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। যে দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত সঙ্গে থাকার জন্য। আমাদের অতিথি মোয়াজ্জেম হোসেন আনোয়ার এবং ইকরাম ফরাজি। আমি আবারও মোয়াজ্জেম হোসেন আনোয়ার, আপনি বিরতির আগে বলছিলেন যে একটি সুখবরের কথা। সৌদি আরবে আমরা অনেক দিন থেকে শুধু দুঃসংবাদই শুনছি
যে খারাপ 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 সবাই আর চলে আসছে, কেউ টিকতে পারছে না, সেখানে আপনি বলছেন যে একটি ঘুরে দাঁড়ানোর একটি সম্ভাবনা আছে। কি সেই সম্ভাবনাটা, কি তার সূত্র? ধন্যবাদ। ওখানের খবরটা হলো এরকম যে মাঝখানে যে তাদের ক্ষমতার পরিবর্তন হয়েছিল, ক্ষমতার পরিবর্তনের কারণে কিছু তাদের রাষ্ট্রীয় পলিসির কারণে অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছিল, সেটা কাটাইয়া এখন তারা অর্থনৈতিকভাবে মাশাআল্লাহ স্বাবলম্বী হয়ে উঠছে, যার কারণে তাদের ডেভেলপড কাজগুলি আবার তারা শুরু করতেছে। আচ্ছা, যে এই কাজগুলি বন্ধ থাকার কারণেই বহিরাগত লেবারদের মানে শ্রমিকদের চাহিদাটা কমে গেছিল, কাজকর্ম কমে গেছিল। আসলে যদি শুধু ব্যবসায়ী থাকে আর মানে খরিদ্দার না থাকে তাহলে তোর ব্যবসা চলবে না। তো ওখান থেকে পাকিস্তানি বলেন, বাংলাদেশি বলেন, অনেক ফ্যামিলি ব্যাক করছে, চলে আসছে। এরা আবার কেউ কেউ নতুনভাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন তারা পুরানো যে ডেভেলপমেন্টের কাজগুলি শুরু করছে, হাতে দিয়েছে এগুলি। যেমন মক্কা থেকে মদিনা ট্রেনের কাজ শেষ, এখন চালু হয়ে গেছে। আচ্ছা, ও এখন চলছে অলরেডি মক্কা মদিনা ট্রেনের কাজটা চলছে। এই কাজগুলি বন্ধ ছিল। তারপরে এটা কি জেদ্দা কানেক্ট হয়েছে? হ্যাঁ, জেদ্দা কানেক্ট হয়েছে, জেদ্দা সুলমানিয়া, মক্কা মদিনা জেদ্দা। হ্যাঁ, আচ্ছা, মক্কা মদিনা জেদ্দা। হ্যাঁ, মক্কা থেকে জেদ্দা হয়ে বাস আর কোথাও করে না। আচ্ছা আচ্ছা, ট্রেন লাইনটা কি মক্কা থেকে যাচ্ছে মদিনা, মদিনা থেকে জেদ্দা এরকম? না না, জেদ্দা হয়ে যাচ্ছে, জেদ্দা একটা স্টপেজ তারা করছে, যাওয়ার বেলায়ও আসার বেলায়। তারা আমি জানছি যে পুরো রিয়াদ সহ নাকি তারা নেটওয়ার্ক এখন ওইটা করতেছে, কিন্তু ওটার কাজ চলছে, কিন্তু অলরেডি মদিনা মক্কাটা চালু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই খবরগুলি ভালো। এটা সম্ভবত হজ যাত্রীদের সুবিধার জন্য এবং যাতে বেশি মাত্রায় তারা যেতে পারে। এবং মক্কা হারাম শরীফের এখন নতুনভাবে দেখবেন হারাম শরীফের চারিপাশের রাস্তাগুলি যেভাবে করছে না, এখন ওই যেমন আগে হোটেলগুলি খুব কাছে ছিল, এখন হোটেলগুলি দূরে চলে গেছে, কিন্তু তারপরেও মানুষের জন্য কষ্ট হবে না, কারণ গাড়িগুলি এমনভাবেই তারা রাস্তাগুলি করছে, এই গাড়িতে আইনে আপনাকে নামাই দিয়ে যাবে, আবার গাড়িতে এসে নিয়ে যাবে, এত সুন্দর ব্যবস্থাটুকু করছে আলহামদুলিল্লাহ। তো আমি এটা অন্য প্রসঙ্গে আলাপ করতে চাই। দীর্ঘদিন ধরে আমরা বিদেশে থাকি, ভাইজান বিদেশ থাকে, আপনারও আত্মীয় স্বজন বিদেশে আছে। আমরা কিন্তু কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 29 বছর এরকম হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা বাংলার মায়া ছাড়তে পারি না। বাংলার জন্য আমাদের অনেকে সৌদি আরবে সেট হয়ে গেছে, ইউরোপে সেট হয়ে গেছে, তারপরেও কিন্তু এই মাতৃভাষার জন্য, এই মায়ের দেশের জন্য আমাদের প্রাণ কাঁদে। আমাদের দীর্ঘদিনের একটা দাবি, এই সরকার আপনার মাধ্যমে জানাইতে চাই, এই দাবিটা করতে চাই। এই সরকার আমাদেরকে অনেক কিছু দিছে, এই সরকারের আমলে আমরা বিদেশিরা ভোটার হইতে চাই, আমরাও ভোট দিতে চাই। আমাদের এই দাবিটা যেন আপনার মাধ্যমে অন্তত বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, আমরা কিন্তু এই ফোরামে কিন্তু এই প্যানেলে বহু আপনার মতন অনেক অতিথি কিন্তু এই আহাজারি এক ধরনের, আমি বলবো যে এটা একটা আহাজারি, এত টাকা কামাই যে এই ভোটার হওয়ার এই যে সুযোগটা, এই সুযোগের জন্য তারা যে পরিমাণ আকুতিটা জানায়। এবং আমি অন্তত এই দুই একটা বিষয়, বিশেষ করে বিমানবন্দরের যাত্রীদের সম্মান, প্রবাসীদের সম্মান এবং ভোটার আইডি কার্ড, ভোট দেওয়ার যে সুযোগটা, এই সুযোগটা এই প্যানেলে বা এই ফোরামে কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে। আপনি আবারও যুক্ত করলেন, নিশ্চয়ই আমরা এই দাবিটা বা এই আহ্বানটা আমরা সবসময় করতে থাকি। ভাইজান আরেকটা জিনিস সেখানে বলি, মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু বীর মুক্তিযোদ্ধা হিসেবে একটা খেতাব দিয়েছেন এবং মুক্তিযোদ্ধারা সকল সুবিধা পাচ্ছে। মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে, আর আমরা কিন্তু 30 বছর যুদ্ধ করতেছি, কেউ 25 বছর যুদ্ধ করতেছি। আমরাও মুক্তিযোদ্ধাদের মতো অর্থনৈতিক মুক্তির যোদ্ধা হিসেবে আমরাও খেতাব চাই। আপনাদের রেমিটেন্স যোদ্ধা বলা হয়, চাই রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরাও এটা চাই। ইকরাম ফরাজি, আমি জানি যে আপনারা শুধু ইউরোপ জুড়ে বা এখন আফ্রিকা, এশিয়ার দিকেও নজর দিয়েছেন, সেই কাজগুলো করছেন না, পাশাপাশি বিনিয়োগ ব্যবসা বাংলাদেশের সম্প্রসারিত করেছেন এবং ফরাজি হাসপাতাল এখন অন্যতম একটি পরিচিত এবং প্রতিষ্ঠিত একটি হাসপাতাল, এবং সেখানেও আপনারা কাজ করছেন। এবং সেই কাজটা সম্পর্কে যদি একটু বলেন এবং ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা সম্পর্কে যদি একটু জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রবাসীতে থেকে আমরা বিদেশে, বিশেষ করে ইউরোপে, আমরা শুরু থেকে ইউরোপের যেই
কালচার, তাদের যেই সেবা, সেটা যখন আমরা ওই দেশে থাকি তখন ওই দেশের ডাক্তার ট্রিটমেন্ট, হসপিটালে ট্রিটমেন্ট দেখে যখন আমরা বাংলাদেশে আসি, যখন বাংলাদেশের হসপিটালগুলোয় যাই তখন অনেক ব্যতিক্রম মনে হয়, তো যে আসলে আমরা কি আসলে এটা সেবাটাকে এতটাই কমার্শিয়াল স্টাইলে নিয়ে গেছি। সেবাটা অনেক ডাক্তারের কাছে গেছি, দেখা গেছে সে প্রশ্ন ঠিক মতন করে না যে আমার কি সমস্যাটা। আর ওখানে ইউরোপে আমরা দেখছি যখন ডাক্তার কাছে যাই তারা আপনার বাবার কি সমস্যা, দাদার কি সমস্যা, কোথায় কি সমস্যা, কতদিন ধরে, এই যে বিভিন্ন ইনফরমেশন নেওয়া, তারপরে তার সাথে যেই ব্যবহার করে ব্যবহারটা দেয় সেটা তো অনেকটা সুস্থ হয়ে যায়। এবং একটা রোগীকে যেইভাবে ট্রিটমেন্ট করে, যেইভাবে সময় দেয়, যেইভাবে তার প্রতি আন্তরিকভাবে করে, এটা আমাদের দেশে দেখে যখনই দেখতাম তো অনেক ব্যতিক্রম। তখনই চিন্তা করলাম আসলে যে আমাদেরও তো কিছু করার দরকার। আপনি জানেন আমার ছোট ভাই ডাক্তার, তো ওই নিয়ে বিদেশের ও বেশ কিছুদিন ইউরোপে ছিল, তাই বিভিন্ন হসপিটালগুলোতে ওইভাবে ভিজিট করে তারপর আমরা যে আসলে এখানে এরকম সেবার মানটা কিভাবে উন্নত করা যায়। যে আমাদের দেশে শুনি রোগী অসুস্থ হইলেই এখনও প্রবণতা আছে যে বিদেশে চলে যায়, হয় ইন্ডিয়া যায়, নয় সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আর আরেকটু ভালো হইলে ইউকে যায়, এরকম এখনও আছে, এখন নাই তা না, তারপরও কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা এটার একটা বিপ্লব ঘটাইতে চেয়েছি এবং চেষ্টা করে যাচ্ছি। এবং আপনি জানেন আমাদের হসপিটাল কিন্তু খুব নতুনই বলা চলে, 7 বছর হয়েছে এখন আলহামদুলিল্লাহ। যে বাংলাদেশের বা ঢাকা সিটিতে সবাই মোটামুটি নাম জানে। সবচেয়ে ভালো জিনিস হলো যে একবার চিকিৎসা নেয় তার আত্মীয় স্বজন নিয়ে আমাদের হসপিটালে আসে। সেই আঙ্গিনে আমরা একটা ডেন্টাল হসপিটাল এবং রিসার্চ সেন্টার করেছি, আপনি জানেন। ওইটাও ইনশাল্লাহ খুব মাত্র 1 বছর হয়েছে আমরা ওপেনিংয়ে গেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই সার্ভিসটা আমরা দিতে পেরেছি। মেন উদ্দেশ্য হলো আমরা আসলে বিদেশে প্রবাসীতে আমরা রেমিটেন্স বিজনেস করি দীর্ঘদিন ধরে, আলহামদুলিল্লাহ আমরা এখন ইউরোপের সর্বোচ্চ বৃহৎ মানি ট্রান্সফার কোম্পানি হিসাবে পরিচিত লাভ করেছি। এবং আপনি জানেন বাংলাদেশ আমাদের একটা উইন্ডো, বাংলাদেশও আমরা 90টা দেশে টাকা পাঠাই। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যেভাবে পরিচিত আছে বিভিন্ন, শ্রীলঙ্কাও আমরা ইউরোপ থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠাই, পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, নেপাল, এশিয়া, ফিলিপিন, ল্যাটিন আমেরিকা, সবগুলি দেশেই যে এই যে আর্নিং আমরা যা করতে পারছি এটার একটা অংশ আমরা একটা সেবামূলক হিসাবে আমরা মনে করছি। আমার দেশের লোক, আমার এলাকার লোক, আমার বাংলাদেশের লোক এটা পাওয়ার যোগ্য, সেই থেকেই আমাদের চিন্তা করে এই ফরাজি হসপিটালের শুরুটা। কেমন সাফল্য দেখছেন, কেমন মানে? না আলহামদুলিল্লাহ সাফল্য, আসলে আমরা যেটা চাই যে প্রফিটটাকে লিমিটেড করে এটাকে এক্সপান্ড করা, ব্যাপকতা করা। কাস্টমার আপনি দেখবেন বিভিন্ন বিকালবেলা যদি যান দাঁড়ানোর জায়গাও পাবেন না অনেক সময়। আমরা ওইভাবে তো এখন তো প্রায় 2.5-3 বিঘা জমিনের উপরে। তাহলে এই ব্যাপক চাপের কারণে স্বাস্থ্য সেবাটা বিঘ্নিত হচ্ছে কিনা বা প্রপার ট্রিটমেন্ট দিতে পারছেন কিনা? না, সেই জন্যই আপনার ওই যারা আমরা ওই জন্যই যে অপেক্ষা করতে হয় যে তাকে ওই একজন রোগী আমরা চেষ্টা করি ফুললি তাকে এই সেবাটা দেওয়া, এবং এই জন্য এক্সপান্ড করতেছি আমরা এখনো কন্টিনিউ এক্সপান্ড করতে হচ্ছে এই রোগীর চাপ সামলানোর জন্য। আচ্ছা, তার মানে আপনাদের এই সার্ভিসটা আরো বিস্তৃত করছেন প্রতিনিয়ত এবং ভবিষ্যতে সেই পরিকল্পনা আছে? এবং আপনি জানেন আমরা বাংলাদেশে একমাত্র যে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি, যেটা এই অ্যাপোলো হসপিটাল থেকে প্রতি মাসে একটা আমাদের স্পেশাল টিম আসে যারা এখানে ফরাজি হসপিটালে এসে তারা তাদের ফরাজি হসপিটাল ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে, এবং যারা অ্যাপোলোতে চিকিৎসা করছে তারাও তাদেরকে ওই ডাক্তারকে দেখাইতে পারতেছে। এটা কিন্তু আমরা কোনো পয়সা নেই না, এবং এটা প্রতি মাসে হয়। এবং আমরা ইত্তেফাকে আমরা অ্যাড দিয়ে দিই যে এই দিনে এই স্পেশালিস্ট ডাক্তার আসতেছে, আপনারা ফ্রি ট্রিটমেন্ট নেন। যাক, আমরা সুখবর শুনলাম, কিন্তু পাশাপাশি তো এই চিত্র আছে যে সৌদি আরব বা বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশে এসে তারা ব্যবসা আবার সুবিধাও করতে পারছে না।
টিকতেও পাচ্ছেন নানান রকম প্রতিবন্ধকতার কারণে। এই বিষয়গুলো প্রবাসীরা কি সহযোগিতা চায় সরকারের কাছে? ধন্যবাদ। বাংলাদেশে আসলে প্রবাসীরা আমরা যারা আসি ইনভেস্ট করার জন্য, আয়সা যখন আমরা দেখি যে প্রপার ওয়েতে আমরা কোনো একটা সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, যেন আইনগত সুবিধা পাচ্ছি না, প্রশাসনিক সুবিধা পাই না। তারপরে আমরা একটা জায়গা কিনতে গেলে, একটা ইন্ডাস্ট্রি করব, জায়গা কিনতে গেলে জায়গার ভিতরে দুনিয়ার ভেজাল থাকে। আমরা আসলে তো অনেক বছর ধরে বিদেশ থাকি যে মানুষজন চিনতে ভুল করে ফেলি। তো এগুলি আসলে যেমন অন্য অন্য দেশে একটা জায়গা বিক্রি করবে, তার এটা নিয়ে ওই দালাল টালাল কিছু দরকার নেই। আপনি কাগজটা দিচ্ছেন, মন্ত্রণালয়ে গেছে, যে ওখান থেকে একটা নোট বাইর করে নিয়ে আসছে, বাস হস্তান্তর হয়ে গেছে, টাকা নিয়ে গেছে, এটার মধ্যে ঝামেলা হয় না। কিন্তু এমনও দেখা গেছে আমাদের দেশে একটা জমি 5 বার বিক্রি হয়ে গেছে, আমি টাকা দিছি, ধরা খেয়ে গেছি। যেমন আমি একটা গার্মেন্টস করে ধরা খেয়েছি, যেমন ফরাজি ভাইয়ের সাথে, ফরাজি ভাইয়েরা বোধ হয় আজকে 6-7 বছর হয়েছে, কিন্তু আমি একটা হসপিটাল করছি, এটা প্রায় 15 বছর চলে, কুমিল্লা সেন্ট্রাল হসপিটাল। আচ্ছা আচ্ছা, কুমিল্লা ভালো ভালো নামে চিনে সেন্ট্রাল হসপিটাল। আমি এই ঢাকা শহরের বড় বড় 2-1টা হসপিটালের নাম বলবো না, নিজে জানি, কারণ এইরকম একটা অনুষ্ঠানে এদের নাম বললে সমস্যা। এক একটা ডাক্তার আমি দেখছি যে মানে সন্ধ্যা 7টায় ওটার রুগী দেখে 12টায় শেষ করে, 68 জন থেকে 100 জন রুগী দেখে। তাহলে এই রুগীটাকে সে কি বলে, রুগীটা কি মানে এই পেশেন্ট কি তার কাছে আলাপ করে তৃপ্তি পাইতেছে, সে কি সুস্থ হবে নাকি মুখস্থ কতগুলি ওষুধ। আমি এমনও দেখছি 2 জন অ্যাসিস্ট্যান্ট আছে ওনার প্রেসক্রিপশন লেখার জন্য, উনি শুধু মুখ দিয়ে জিজ্ঞেস করতেছে, বলতেছে। এই আমাদের আশেপাশেই খুব নামি দামি হসপিটাল, আমরা এগুলি থেকেও মুক্তি চাই। যার কারণে ফরাজি ভাইয়েরা কুমিল্লার যে সেন্ট্রাল হসপিটাল কথা বললেন, এটা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, খুব ভালো চলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেটা কি ঢাকার এই যে উদাহরণগুলি বলেন তার থেকে কি ব্যতিক্রম কিনা? কিছুটা ব্যতিক্রম, কিন্তু ফুল না, কারণ ডাক্তার তো আমি তো চেক দিই না, ডাক্তাররা তো ওইরকমই করে। যেমন ডাক্তারদের ভিজিট হওয়া দরকার যে কোনো একটা। আমি নিজে গত সপ্তাহে যে কোনো একটা ভালো হসপিটালে গেছি আমার চেক আপের জন্য, তো ওনার ফি হলো 1750 টাকা। এখন আমি 1750 টাকা দিয়ে ফি দিয়ে ঢুকছি, পরের দিন আবার রিপোর্ট দেখাইতে গেছি 750 টাকা। এখন আমার দেশে কি সকল মানুষের এই ক্ষমতাটা আছে? তাহলে একজন ডাক্তার সেবা করার জন্য সে ডাক্তারি পাশ করবে, তার নিজের সমর্থন অনুযায়ী তার ফ্যামিলি চালানোর জন্য যেটুকু পয়সা দরকার সেটাও নেবে। কিন্তু আসলে তো আমার মনে হয় সেই ভাষাটা খুব খারাপ হয় যে আমাদের দেশে কি ডাক্তারগুলি তৈরি হয় ডাকাতি করার জন্য, গলা কাটার জন্য। আমি তাই বলে সবাইকে বলবো না। যেমন আমাদের বঙ্গবন্ধু হসপিটালের ব্যাপারে ভারতের সেই পৃথিবীর সেই বিখ্যাত ডাক্তার 10 জনের দেবী প্রসাদ শেঠি, সেও এসে বলছে যে না, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত। আমরা এইরকমই চাই, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেমন ইন্ডাস্ট্রিয়াল সব কিছু যেন বিশ্বমানের হয়। আমরা যেন সবাই অন্ততপক্ষে বিদেশ থেকে শেষ বয়সে এসে একটা ইনভেস্ট করে, কিন্তু প্রজন্মের জন্য। আপনাকে যে প্রশ্ন করছিলাম, আপনি তো বলছিলেন যেখানে অনেক রকম বাধা বিঘ্ন বা এটার জন্য, কিন্তু আপনি ঠিকই কুমিল্লায় তো আপনি সেন্ট্রাল হসপিটালটা আপনি জমায় তুলতে পারলেন, কিন্তু অন্যগুলো ক্ষেত্রে আবার ওই জায়গায় ওই জায়গায় কুমিল্লাতে আমার কিছু লোক আছে, আমার ভালো লোক আছে। যেমন আফজাল খানের ছেলে বাস্তা আমার হসপিটালের পার্টনার। আচ্ছা আচ্ছা, তা আমি তো এইখানে মনে করেন নাম বলবো না, অমুক বড় বড় মিনিস্টারের সাথে পার্টনার হইতে পারি নাই, মামুর সাথে পার্টনার হইতে পারি নাই, যার কারণে আমি ধরা খেয়ে গেছি। আচ্ছা, না এটা নিশ্চয়ই এই বিষয়গুলো আপনার কি সুপারিশ যে আসলে শুধু হাসপাতাল না, অন্যান্য সকল ক্ষেত্রে সেক্টরগুলোকে উন্নয়নের ক্ষেত্রে সরকার প্রবাসীদের জন্য একটি বিশেষ সেল করে সেই সহযোগিতাটা দেওয়া উচিত কিনা আপনার কাছে? অবশ্যই প্রবাসীদের আসলে আমাদের দেখা যায়, বিশেষ করে আমরা ইউরোপে থাকি, ইউরোপে ইংল্যান্ডে ভালো ভালো মেধাবী যারা এডুকেশন নেওয়ার জন্য ব্যাক করে না। ব্যাক না করার কারণ হলো ওই ইউরোপে যে সুযোগ সুবিধাটা পাচ্ছে বা যতটুকু ফ্রিডম এবং যতটুকু সিকিউরিটি ফিল করতেছে সেটাকে আমাদের দেশে ওইটা করতেছে না। যে আমাদের দেশেও কিন্তু বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে বাইরের থেকে কিন্তু
হাই ম্যানেজমেন্টের লোক এসে এখানে চাকরি করছে, অথচ আমাদের ছেলেপেলেরাও কিন্তু ইউরোপ আমেরিকাতে ভালো ভালো হাই এই পদে কিন্তু তারা চাকরি করছে, তারা দেশে ব্যাক করতে চাচ্ছে না। সেটার কারণ হলো একটাই, সেটা হলো আমাদের দেশের এখনো এনভায়রনমেন্ট ওইভাবে এস্টাবলিশ হয় নাই, হতে যাচ্ছে, কিন্তু সেটা যতটুকু হচ্ছে তারপরও মিডিয়া, আমি বলবো মিডিয়া অনেক উপকার করতেছে। আবার কিছু মিডিয়ার মাধ্যমে আমরা যারা প্রবাসী আছি মনে হচ্ছে যে দেশে আসলে এমন অবস্থা যা বসবাস অযোগ্য, এরকম মিডিয়ারাও ফুটাইয়া তুলতেছে। সেই ক্ষেত্রে আরও যারা না আসতেছে তারা আরও ভয় পাইতেছে। সেই ক্ষেত্রে কারণ মিডিয়া তো সবসময় প্রবাসীদেরকে ইনভাইট করছে এবং তারা আসুক, এটা তারা চায় বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, কিন্তু নানান রকম রাজনৈতিক ঘটনার প্রভাব সেগুলো তো খবর হিসেবে তো আসবেই। সেটাই আসবে, ভালোগুলো একটু তুলনামূলক কম আসে, যত দুর্ঘটনা আছে সেইগুলোই বেশি ফুটে ওঠে। এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তো আছেই, ধরেন সেটা একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে, ফেসবুক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওটার মাধ্যমেও যত নেগেটিভ নিউজগুলা সবচেয়ে বেশি প্রচার হয়, পজিটিভগুলো একটু আড়ালেই থেকে যায়। আমরা একদম শেষ পর্যায়ে মজম হোসেন আনোয়ার, আপনার যদি কোনো পয়েন্ট থেকে আপনি বলতে পারেন তাহলে আমরা এই সুযোগটুকু চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে, আমরা এইটুকু সুযোগ চাই। আমরা কিন্তু প্রবাসীরা বাংলাদেশ থেকে কিছু নিতে চাই না, আমরা বাংলাদেশকে কিছু দিতে চাই। যেমন আমরা ওখানে যত পয়সা রুজি করছি, আমরা বাংলাদেশে যদি ভালো মতো একটা সুযোগ সুবিধা পাই গভর্নমেন্টের পক্ষ থেকে, যদি রাজনৈতিক দল আমরা পছন্দ করি না এমন কেউ নাই, কিন্তু আমরা যেন কোনো রাজনৈতিক দলের শিকার না হই। আমাদের পয়সাটা আইসা যদি একটা ফ্যাক্টরি করি, আমাদের একটা ফ্যাক্টরিতে যদি ৬,০০০ লোক কাজ করে, ৫,০০০ লোক কাজ করে, সাধারণ বাংলাদেশিরা, সাধারণ মানুষগুলি উপকৃত হবে, আমরাও উপকৃত হব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপকৃত হবে। আমরা এইটুকু চাই এই গভর্নমেন্টের কাছে। জি, ধন্যবাদ মজম হোসেন। জি, আমি একটু বলতে চাচ্ছিলাম যেটা হলো রেমিটেন্স নিয়ে। রেমিটেন্সটা আসলে আমাদের গভর্নমেন্টটা মাঝে মাঝেই এটার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে, কিন্তু এখনও সফলতার মুখ দেখি নেই। যেরকম আমাদের পার্শ্ববর্তী ধরেন পাকিস্তান, সেটাই আর কি বলতে হচ্ছে না, সেই পাকিস্তানে আমাদের চেয়ে জনসংখ্যা কম বাইরে, অথচ তাদের রেমিটেন্স আমাদের চেয়ে অনেক বেশি। কারণ হলো পাকিস্তানের গভর্নমেন্ট যে এই প্রবাসীদের রেমিটেন্সের জন্য তারা ইনসেন্টিভ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের দেশে ঠিক না, পাকিস্তান আমাদের চেয়ে পিছনে। না, রেমিটেন্সের কথা বলতেছি, আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের এবার 13-15 বিলিয়ন। আমি যেটা বলি, আমি পাকিস্তানের সাথে বিজনেস করি, সেন্ট্রাল ব্যাংকের রিপোর্ট আছে। আপনার ব্যাংকে হয়তো না, আমার ব্যাংকে না, সেন্ট্রাল ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, বিশ্ব রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের রেমিটেন্স প্রায় 22 বিলিয়নের মতো, যেটা আমাদের এখন 15 বিলিয়নের নিচে। হ্যাঁ, সে অতএব আমাদের থেকে অনেক বেশি। এটার কারণ আমাদের দেশের রেমিটেন্স মানে অর্থ আসে যেটা অবৈধ, অনেকটা পার্সেন্টেজ অবৈধ ঢোকে, মানে বৈধটা তো আর অবৈধটা তো আর কাউন্টেন হচ্ছে না, সেটাই বলছি। পুরোটাই আসছে বৈধ চ্যানেলে, ওদের গভর্নমেন্ট ইনসেনটিভ দিয়ে উৎসাহিত করছে। সেটা আমাদের দেশে আমরা আজকে আমরাই বলি যে আমরা নেক মানি ট্রান্সফার দীর্ঘদিন ধরে ভালো ব্যবসা করে ভালো রেমিটেন্স দিচ্ছে, আমাদেরকে বছর শেষে একটা অ্যাওয়ার্ড ধরাই দিচ্ছে যে একটা ইয়ে। কিন্তু আজকে যদি এই ইনসেন্টিভে যদি অন্তত আমাদের এই এনআরবি রেমিটেন্স কোম্পানিকে যদি ইনসেন্টিভ দিত, এই ইনসেন্টিভটা কিন্তু আমার প্রবাসী পেত, আমরা কিন্তু কোস্টিং করে তাকে এই সাপোর্টটা দেব, তাহলে সে আরও রেমিটেন্সটা বৈধ পথে পাঠাইতে উৎসাহিত হচ্ছে। আপনার মাধ্যমে আমি বলবো গভর্নমেন্ট এই পদক্ষেপটা সাকসেস করার জন্য অন্তত এনআরবি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে হলেও শুরু করা উচিত। জি, ধন্যবাদ। আমরা একটা প্রস্তাব পেলাম, ইকরাম ফরাজি এবং মজম হোসেন আনোয়ার আসলে খুবই গুরুত্বপূর্ণ দুজন কথা বলেছেন, এবং বিশেষ করে আমাদের প্রবাসী অনেক বিনিয়োগ ব্যবসায়ী আছেন যারা দেশে বিনিয়োগ করতে চান, এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সেই বিনিয়োগগুলোকে অবশ্যই ওয়েলকাম করা দরকার, এবং যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রবাসীদের যে বিনিয়োগকারী যারা আছেন তাদের সুযোগ সুবিধা এবং তাদের সমস্যাগুলো, তাদের
নানান রকম যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো সেগুলো দূর করার ব্যাপারে যদি একটু বিশেষ উদ্যোগ নেয় তাহলে কিন্তু বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশে আসবে, তারা বিনিয়োগ করবে এবং এর ফলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে। আমরা অন্তত দুই ভাই বা দুই ব্যবসায়ীর কাছ থেকে সেই তারাও বলেছেন, আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সরকারের কাছে সেই প্রস্তাব বা সেই সুপারিশটা করে শেষ করছি। দর্শক, আমরা শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো প্রতিবেদন দেখতে দেখতে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। দেশের বাইরে প্রবাসে বাংলাদেশিদের অস্তিত্ব মূলত দেশীয় সংস্কৃতি চর্চায়, আর এই চর্চা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আয়োজন করে আসছেন প্রবাসের সবচেয়ে বড় বৈশাখী মেলা। এ আসর বসে সিডনির অলিম্পিক পার্কের এনসিট স্টেডিয়ামে। বাংলা সাল 1400 থেকে সিডনিতে হয়ে আসছে এ মেলা। শুরুতে ছোট পরিসরে হলেও গত এক দশক ধরে এর আকার ছড়িয়ে গেছে বহুদূর, জায়গা করে নিয়েছে প্রবাসীদের মনে। মেলার শুরুর দিকের গল্প শোনান বর্তমান সভাপতি। বৃহত্তম এই মেলার টিম কাজ করে মিলেমিশে। সকলের প্রয়াসে সিডনি রাজপথে গত কয়েক বছর ধরে যোগ হয় ডিজিটাল বিলবোর্ড, যাতে বাংলায় বৈশাখী মেলার আহ্বান জানানো হয় প্রায় মাসব্যাপী। এ যেন প্রবাসে বাংলাদেশিদের অনন্য এক গৌরব। এবছর 23শে মার্চ অন্যান্য বছরের মতো মেলার আবেদন ধরে রাখতে বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পীরা যোগ দিচ্ছেন। আছে আরও ভিন্ন কিছু সংযোজন। একটা হচ্ছে যে সকলকে একীভূত করা যাবে, আর দুই হচ্ছে একটা প্রবণতা আছে একজনে কিছু একটা করলে তাকে ঠিক ওই জিনিসটি করতে হবে। আমরা সেদিন 27 বছর আগে আমরা এই জিনিসটাকে উপেক্ষা করেছিলাম। আমরা বরঞ্চ ঠিক করেছিলাম যে যে যেটা করছে তার সেটার মধ্যে আমরা হাত দেব না। তো এই কারণেই বৈশাখটাকে বেছে নেওয়া। সব মিলিয়ে পহেলা বৈশাখকে অস্ট্রেলিয়ার মূলধারার অনুষ্ঠানে পরিণত করতে কাজ করে যাবেন বলে জানান আয়োজক টিম। সম্প্রতি কুয়েতে বকেয়া বেতনের প্রতিবাদের সময় দোতলায় প্রধানের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিকদের গ্রেফতার করলেও স্থানীয় গোয়েন্দা সংস্থা দূতাবাসের সিসি ফুটেজ দেখে জড়িতদেরকে নির্বাচন করে সেসব শ্রমিকদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে 2 ধাপে 34 জন শ্রমিককে দেশে পাঠিয়ে দিয়েছে। 20 জন কি 18 জন তারা সিসিটিভিতে দেখে ডিটেক্ট করছে, মারপিট করছে এবং ভাঙচুর করছে, তাদেরকে জেলে নিয়ে গেছে। কুয়েতে প্রায় 2.5 লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক রয়েছে। এসব শ্রমিকদের আর্থিক পারিবারিক ক্ষতি ও ভাবমূর্তি নষ্টকারীদেরকে শাস্তির ব্যাপারে রাষ্ট্রদূতের কাছে জোর দাবি জানিয়েছেন এখানকার প্রবাসীরা। এরা ছুটে আইছে, তারপরে আরেক লোক ছিল, আমি একসাথে দরখাস্ত করছি, শুয়ে গেছিল, ওই লোক ছুটে আইছে কিন্তু আমাদের লোক ছুটে না। কয়েকদিন আগে যে দূতাবাসে গন্ডগোল হয়েছিল ওই ছেলেদের সাথে আসছিল, আমি নিজেও ওখানে দূতাবাসে আসছি। সেই ওনাদেরকে বিস্তারিত সব ঘটনা জানাইছে। জানানোর পরে ওনারা বলছে যে যদি দূষিত না হয়, সিসি ক্যামেরার ভিতরে না থাকে, তাহলে আমরা বাইর করব। বহির্বিশ্বে কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার শীর্ষক আলোচনা সভা হয়েছে মাদ্রিদের একটি রেস্টুরেন্টে। রবিবার অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুল আলম মামুন এবং সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ। সভায় কমিউনিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের কাছে তাদের প্রত্যাশা এবং সাংবাদিকরা তাদের করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরেন। আলোচনা করেন আল মামুন, মোহাম্মদ দুলাল সাফা, জাকির হোসেন, মোহাম্মদ ফজলে এলাহি, ইসলাম উদ্দিন পঙ্কি, রাসেল দেওয়ান, আবুল হোসেন, আইনজীবী তারেক হোসেন, FM ফারুক পাভেল, সাইফুল আলম সোহাগ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল আহমেদ, সাইফুল আমিন, নাজিমুদ্দিন, সালমান সর্দার, আদনান কাউসার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ। প্রধান আলোচক ছিলেন ফয়সাল আহমেদ দীপ।